সামনে পোস্টার সামনে দাঁড়ায় রাজকুমার তো এই পাশে আছে মাঝখানে এই যে ধরছে আমাদের বন্ধু না আগে আস্তে আস্তে সবাই আস্তে এখন লোক অল্প আস্তে আস্তে একটু দূর থেকে দাঁড়ান সবাই একটু দূর থেকে আপু একটু প্রশ্ন আছে না? হ্যাঁ ভাইয়া আজকে রাজকুমার সিনেমা দেখলেন, আপনি এর আগেও শাকিব খানের হচ্ছে সিনেমা দেখেছেন, একটু জানতে চাই যে কেমন লেগেছে। আমি তো আসলে শাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত। আপনারা জানেন যে সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্য সহ বন্ধু সহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি। সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে, এবং বাংলা সিনেমা আমি নিয়মিতই দেখি। এবং আজকে রাজকুমার দেখে যেটা আমার মনে হলো যে আসলে আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন হিমেল আশরাফ, এবং যে চমৎকার একজন অভিনয় শিল্পী হিসেবে শাকিব খান আমাদের সুপারস্টার, এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার খুব প্রয়োজন। তো শাকিব খান আমাদের সেই রকমই একজন সুপারস্টার যে কিনা আমাদের বাংলা সিনেমাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে এবং দর্শকদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে। তার জন্য আমি আজকে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ভাই এবং অবশ্যই শাকিব খানের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। একদিকে যেরকম মা মাটি এবং বাংলাদেশের প্রতি একটা গভীর ভালোবাসা এবং মমত্ববোধ ছিল, অপরদিকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা কুসংস্কার এবং যে ধর্মান্ধ এবং একটা অন্ধকার বিশ্বাস, যে অন্ধবিশ্বাস কুসংস্কার, এটার বিরুদ্ধেও কিন্তু একটা বড় শক্ত একটা বার্তা রয়েছে এই সিনেমার মধ্যে। তো আমি খুবই খুবই আসলে খুশি হয়েছি যে একটা ঈদের মধ্যে একটা চমৎকার সিনেমা উপহার দিয়েছে হিমেল আশরাফ, শাকিব খান এবং আরশাদ আদনান, এবং পাশাপাশি আমাদের সিনেমাটা আসলে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলতেন যে আমাদের রাজনৈতিক স্বাধীনতার পরে অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য, আর অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন সাংস্কৃতিক সংগ্রামটা সফল হয়। আমার মনে হয় এখন সেই সময়টা এসছে। আমরা বাংলাদেশে এই যে অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলা গড়ে তুলতে চাই, কুসংস্কার মুক্ত দেশ এবং মাতৃকায় উদ্বুদ্ধ দেশপ্রেম উদ্বুদ্ধ একটা প্রজন্ম গড়ে তুলতে চাই। আমি মনে করি রাজকুমার সিনেমাটা প্রত্যেকেরই পরিবারের সকল সদস্য সহ এসে সিনেমা হলে দেখা উচিত। একদিকে যেরকম মায়ের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করবে, একই সাথে কিন্তু কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রতিও একটা প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শাকিব খান, আরশাদ আদনান এবং হিমেল আশরাফকে। আমি আশা করব যে এরকম আরও অনেক সিনেমা আমাদের পরিচালক, প্রযোজক এবং শিল্পীরা উপহার দেবে, যাতে করে বাংলাদেশের সকল মানুষ সিনেমা হলে আবার আসে পরিবারের সদস্য সহ, এবং তারা একটা সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা পায়। আমি তার জন্য রাজকুমার সিনেমাটি সবাইকে আমি সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ করছি। ভাই একটা বিষয় একটু জানতে চাই যে সিনেমার চাইতে হল খুবই কম, হল কি বাড়ানো উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই বাড়ানো উচিত, কারণ আমরা দেখেছি এক সময় আমরা যখন স্কুলে পড়তাম, আমি তো চলনবিলের সন্তান। নাটোরে আমার সিংড়া উপজেলায় 3টা সিনেমা হল ছিল। আমার এখনও মনে আছে বনলতা, বিচিত্রা এবং আরেকটা ছিল মল্লিকা। তো এই 3টা সিনেমা হল কিন্তু এখন নাই। তো আপনি চিন্তা করে দেখেন, 500 উপজেলায় যদি অন্তত পক্ষে 3টা করে সিনেমা হল থাকে, একটা জেলায় যদি 5টা বা 10টা সিনেমা হল থাকে, তাহলে কয়েক হাজার সিনেমা হল কিন্তু আমাদের প্রয়োজন। কারণ আমাদের দেশের জনগণ তো বৃদ্ধি পেয়েছে,
এখন 17 কোটি মানুষের দেশ, আমাদের 5 কোটি ছাত্রছাত্রী, এবং মানুষের তো একটা বিনোদনের ব্যবস্থা দরকার। মানুষ যখন সুস্থ বিনোদন না পায় তখনই কিন্তু মাদক বা অসুস্থ বিনোদনের দিকে ঝুঁকে পড়ে। সে কারণে আমি বলবো যে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের সিনেমা হল বানানো উচিত, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা বড় ফান্ডও করে দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে, যেখানে অল্প সুদে সিনেমা হল কেউ ইচ্ছে করলে বানাতে পারে। এবং আমরা আইসিটি ডিভিশন থেকে বাংলাদেশে একটা সিনেমা হল আমরা রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে আমরা সিনেমা হল কিন্তু নির্মাণ করেছি, এবং স্টার সিনেপ্লেক্স কিন্তু সেখানে ভাড়া নিয়েছে, এবং সেখানে কিন্তু আমরা প্রতিদিন আমরা সেখানে হাউসফুল দর্শক পাচ্ছি। এবং আমরা আরও 12টা হাইটেক পার্কের ক্যাম্পাসে আমরা আইসিটি ডিভিশনের হাইটেক পার্ক কর্তৃপক্ষই সিনেমা হল আমরা থিয়েটার বানাচ্ছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যারা উদ্যোক্তা আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা স্বল্প সুদে তারা কিন্তু সিনেপ্লেক্স বানাতে পারে। আরেকটা আমাদের প্ল্যান আছে, আমরা 64টা জেলায় আমরা এডুকেশন এবং ট্রেনিং অ্যান্ড এন্টারটেনমেন্ট একসাথে আমরা একটা স্মার্ট এডুটেনমেন্ট সেন্টার নির্মাণ করব, যেখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আছে, সেখানে কিন্তু 2 তলার উপরে 3 তলা করার সুযোগ আছে। তো আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, আমরা আশা করছি যে ভারত সরকারের সহযোগিতায় তাদের ঋণ সহায়তা পেলে আমরা আরও প্রায় 64টা স্মার্ট এডুটেনমেন্ট সেন্টার, যেখানে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এডুকেশন এবং ট্রেনিং পারপাসে ব্যবহার করা হবে, এবং বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সিনেমা দেখানো হবে, এবং পাশে ক্যাফের ব্যবস্থা থাকবে। এরকম বেশ কিছু উদ্যোগ আমরা আমাদের ডাক্তারি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিচ্ছি, এবং আশা করছি যে এরকম পাবলিক প্রাইভেট এইসব ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা সিনেমা হল যেরকম বানাতে পারবো, সেরকম রাজকুমারের মতো অনেক ভালো ভালো সিনেমাও আমরা পাবো, যার ফলে সিনেমা শিল্পটা আরও বিকশিত হবে। রাজকুমার নাকি প্রিয়তমা, কোনটাকে এগিয়ে রাখবেন? দুটোকে এগিয়ে রাখবো, কারণ দুই ধরনের সিনেমা, এবং আমি আগেও বলেছি প্রিয়তমা একটি সম্পূর্ণ কিন্তু প্রেমের একটা ভালোবাসার সিনেমা, এবং যেটা আসলে রোমান্টিক এবং লাভ স্টোরি। আর রাজকুমার হচ্ছে মা, মাটি এবং দেশের প্রতি ভালোবাসা এবং অন্ধকার কুসংস্কারের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভাষা। দুটো সিনেমাই অনন্য, সাধারণ, এক্সট্রাঅর্ডিনারি। আমি বলবো যে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রিয়তমাও যেরকম একটা মাইল ফলক হয়ে আছে, রাজকুমারও একটা নতুন মাইল ফলক হতে যাচ্ছে। আমি নিশ্চিত যে রাজকুমার আমাদের চলচ্চিত্র ইতিহাসে একটি অন্যতম মাইল ফলক হয়ে থাকবে ইতিহাসে। একটু ভাবির কাছ থেকে একটু কেমন লেগেছে যদি একটু বলতেন, ছোট করে বলুন। প্রিয়তমা এবং রাজকুমারের মধ্যে আসলে কেমন, আপনি তো এর আগেও সিনেমা দেখেছেন। কেমন লেগেছে? না, এটা উনি বলেছেন ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে মুভিটা, এবং আশা করি যে এটা অবশ্যই সুপারহিট একটা মুভি হবে, অনেক দর্শক দেখবে, এবং সবাইকে দেখার জন্য আমি আমন্ত্রণও জানাবো যারা সবাই হলে এসে মুভিটা দেখেন। আর ছবিটা অবশ্যই ভালো লেগেছে, মুভিটা অবশ্যই ভালো লেগেছে, কারণ এখানে ধর্মীয় বিশ্বাস এবং অন্ধগোড়ামি যেগুলো আছে, কুসংস্কার, অন্ধগোড়ামি, বিশ্বাস একটা শুধু ব্যক্তিকে না, পরিবারকে না, একটা সমাজকেও কিন্তু বেশ প্রভাবিত করে। সেটা একটা স্ট্রং মেসেজ মুভির মাধ্যমে দেওয়া হয়েছে, যেন আমরা সবাই এই অন্ধগোড়ামি এবং মানে অন্ধবিশ্বাস, ধর্মীয় গোড়ামি এগুলো থেকে যেন আমরা মুক্ত হই, সঠিক শিক্ষায় যেন আমরা সবাই কি নিজেদের করতে পারি, সেই মেসেজটা কিন্তু মুভির মাধ্যমে দেওয়া হয়েছে। মাহিকে এই প্রথম মায়ের চরিত্রে দেখা গিয়েছে, তার অভিনয় কেমন ছিল, কেমন লেগেছে? এটা মানে খুবই অল্প একটু পার্ট ছিল, ঠিক আছে। ভাবি আর কোনো সিনেমা কি দেখার ইচ্ছা আছে? 11টা সিনেমা মুক্তি পেয়েছে, এবারে আর কোনো নতুন সিনেমা দেখবেন? চেষ্টা করবো, আমরা তো সবসময় মুভি দেখি, সব পরিবারেই দেখি, এটা আমাদেরকেও ভালো লাগে আপনাদেরকে যখন সিনেমা হলে আমরা পাই। এবং যখনই আমরা সুযোগ পাই তখনই কিন্তু আমরা মুভি দেখি, চেষ্টা করবো। কি মনে হয় ভাবি, আমাদের সিনেমা কি এগিয়ে যাচ্ছে? বা অবশ্যই ভালো এগিয়ে স্টোরি যাচ্ছে। আসলে মেক করতে পারতেছে? অবশ্যই, কারণ গত বছরে যে মুভিগুলো রিলিজ হয়েছিল প্রত্যেকটাই কিন্তু অনেক ভালো ব্যবসা সফল মুভি ছিল, দর্শকরা পছন্দ করেছে, হলে এসে দেখেছে মুভিটা। এবছরের যে মুভিগুলো আসছে সেগুলো আশা করি ভালো হবে, এবং দিনে দিনে এটা আরও অনেক ভালো জায়গায় যে যাচ্ছে, আমাদের সক্ষমতা পরিচয় আমরা কিন্তু দিচ্ছি। আমাদের দেশের সিনেমা কান চলচ্চিত্রে যাচ্ছে, এটা কেমন লাগছে, এবং জানতে চাইবো যে বিশ্বের সাথে তুলনা করা যাবে কিনা সামনে? ভাই একটু যদি বলতেন। জি অবশ্যই, আমার বিশ্বাস যে আমাদের চলচ্চিত্রে যারা পরিচালক আছে এবং শিল্পী যারা আছেন তাদের কিন্তু মান বিশ্বমানের। হয়তো পারিপার্শ্বিকতার কারণে
হয়তো আমরা বিশ্ব দরবারে এখনও সেইভাবে কোনো পুরস্কার বা কোনো স্বীকৃতি পাইনি, কিন্তু বিশ্বমানের কিন্তু অনেক চলচ্চিত্র বাংলাদেশে হয়েছে, এখনও হচ্ছে। এবং আপনি যথার্থই বলেছেন যে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে, অস্কারেও যাবে, আমাদের এখান থেকে প্রতি বছরই এবং মনোনয়ন দেওয়া অস্কার হয়। পেয়েছে। হ্যাঁ, সেটাই, আমাদের বাংলা চলচ্চিত্র কিন্তু অস্কার পেয়েওছে। তার মানে কিন্তু বাঙালিদের মেধার কোনো ঘাটতি নাই। আমাদের শিল্প, সাহিত্য, চলচ্চিত্রে আমাদের যে একটা মুনশিয়ানা আছে, এটা কিন্তু অতীতে বারবার প্রমাণিত হয়েছে। তো আমার বিশ্বাস যে এখন যে 15 বছর একটানা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অসাম্প্রদায়িক প্রগতিশীল নেতৃত্ব, সেই নেতৃত্বে কিন্তু আবারও বিকশিত হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক চেতনার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যদি এই অসাম্প্রদায়িক প্রগতিশীল সরকার আমরা যদি কন্টিনিউ করতে পারি 41 সাল নাগাদ, যে স্মার্ট বাংলাদেশের ভিশন 2041 মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটি কিন্তু আসলে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত একটি সোনার বাংলারই আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ। আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 17 বছরে বাংলাদেশের শিল্প, সাহিত্য, ক্রীড়া, প্রযুক্তি প্রত্যেকটা জায়গায় আমরা বিশ্বমানে পৌঁছে যাব। ভাই একটা বিষয় একটু আমি শেষ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সরকারি অনুদানের সিনেমা যারা করছে তারা হচ্ছে নাচ ছিটকে দেখা গেছে ভালো কোনো সিনেমা দিতে পারছে না, এতে করে মানে অনেকে সংকট, মানে দর্শক হলে যাচ্ছে না বা একটা প্রচারণাও আসলে করছে না। আমার মনে হয় যে এটা তো সরকারের দায়িত্ব, সরকার পালন করছে, কিন্তু কোনো দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া কিন্তু সম্পূর্ণ সরকার নির্ভর হয় না, এবং সরকার নির্ভর কিন্তু কখনো কোনো শিল্প গড়ে ওঠে না। প্রত্যেকটা জায়গায় আসলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠনের ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতাই কিন্তু সেই শিল্পটা এগিয়ে যায়। সরকার সহায়ক একটা ভূমিকা পালন করে, আমরা সেই সহায়ক ভূমিকা পালন করছি এবং আমাদের দিক থেকে সব সহায়তাই করা হচ্ছে। সেই সহায়তাটা নিয়ে হয়তো 100 জনকে সহায়তা করা হবে, সেখানে 5 জন হয়তো সফল হবে, এতে তো আমরা দোষের কিছু দেখি না। সরকার তো চেষ্টা করবে। প্রচারণাটা একটু মানে প্রচারণা কম হচ্ছে, মানে এতে করে এতে করে কি সরকারের কোনো ভর্তুকি মানে দিচ্ছে কিনা বা সরকারের কোনো লস হচ্ছে এটা কিনা? আমার মনে হয় যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আছেন দায়িত্বপ্রাপ্ত, উনি যথাযথ এটার ব্যাপারে ওনার প্রতিক্রিয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনার হাত লেগে গেছে, আপনার কষ্ট হলো তো। ভাই বুঝতে পারছি।